ওয়েলকাম টু উইংস অফ স্টোরিজ। আমি প্রীতম চলে এসেছি তোমাকে গল্প শোনাতে একটা রহস্যজনক ডায়েরি। ওই ডায়েরির দুটো পাতা পড়ে শোনানোর সাথে সাথে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে শুরু করে। তিনজন সুপার ন্যাচারাল ইনভেস্টিগেটর। কিসের খোঁজ? আমি মরলেও আমার আত্মা জীবিত থাকবে। ওরা কি পারবে কিছু খুঁজে বার করতে? কি অপেক্ষা করছে ওদের জন্য? নীলম, নীলম বাঁচা, বাঁচা! শুনতে থাকো আজকের গল্প, সঞ্চারী ভট্টাচার্যের লেখা ভানগড়ের সেই অভিশপ্তরা। উইংস অফ স্টোরিজ, গল্পেরা ডানা মেলুক আকাশে। রানী রত্নাবতীর কাহিনী ভানগড়ের মাটিকে নিজের কুক্ষিগত করে রেখেছিল। সেই কাহিনীর রসদ খুঁজে বার করতেই যারা ভানগড়ে পাড়ি দিয়েছিল তারা কেউ ফিরে আসেনি। পরে সরকারি তরফে তল্লাশি চালিয়ে কেবল একটি ডায়েরি খুঁজে পাওয়া গেছিল, নীলাম বলে একটি মেয়ের ডায়েরি। তার ডায়েরি লেখার শখ ছিল বলতে পারেন, কিন্তু ওই পরিস্থিতিতে সে যে কিভাবে লিখেছিল সেটাই অবাক ব্যাপার। এমনিতেই সরকারি তরফে কড়া নিরাপত্তা থাকার কারণে কেউই রাতের বেলা মানে সন্ধ্যের পরে সেখানে যাওয়ার সাহস দেখায় না। অথচ এরা কিভাবে সেই নিরাপত্তা ডিঙিয়ে সেখানে পৌঁছেছিল সেটার বিষয়ে আমি পুলিশ ডিপার্টমেন্টকে কিছুই জানাতে পারিনি। এটা সত্যি আমার এতকালের অভিজ্ঞতার বাইরেই থেকে গেছে। নিউজ চ্যানেলকে এই বিষয়টি সম্পর্কে উক্তি করেছিলেন অফিসার অরুণ কুমার। ওনার কাছেই রয়েছে নীলমের সেই ডায়েরি। এবারে আমি আপনাকে কয়েকটা কথা জিজ্ঞেস করব স্যার। নিউজ রিপোর্টার মাধবীর বক্তব্যের সাথে তালে তাল মিলিয়ে অরুণবাবু অনেক কথাই বলেছিলেন, কিন্তু ওই ডায়েরির দুটো পাতা পড়ে শোনানোর সাথে সাথে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে শুরু করে। তিনি কি পড়ছেন, কেন পড়ছেন, সবকিছুরই খেয়েই হারিয়ে ফেলেন তিনি। এসবের সাথে আদেও ওই স্থানে ঘটে যাওয়া কোনো আদি ভৌতিক ঘটনার সম্পর্ক ছিল কিনা সেটা খুঁজে বার করতে গিয়ে পুলিশের উচ্চ পদস্থ কর্তাদেরও অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছিল। তাহলে ওখানে আসলে ঘটেছিলটা কি? অরুণবাবুর শারীরিক অবস্থা ঠিক না থাকার কারণে উনি বাড়িতে ফিরে এলেন। এরপরে উনি বিছানায় শুয়ে সেদিনের ওই ইন্টারভিউয়ের কথাগুলো স্মরণ করতে করতে ভাবলেন, ওই ডায়েরিটা আমিও প্রথমবারের জন্যই ওই প্রোগ্রামে পড়ব ভেবেছিলাম, কিন্তু আমি পড়তে পারলাম না। কিছুতেই আমি মনোসংযোগ করতে পারলাম না। মনে হলো যেন কোনো ছায়া, কোনো অবয়ব আমাকে পিছু করছে। কেউ যেন আমাকে বাধা দিতে চাইছে, কোনো এক অজানা শক্তি। এটির রহস্য কি? আমি এতকাল পুলিশ ডিপার্টমেন্টের হয়ে কাজ করেছি, কিন্তু এমন অনুভূতির শিকার কোনো দিনও হইনি। তবে এর পেছনে লুকিয়ে রয়েছে কোনো কারণ। আমাকে একবার নিজের থেকে ওই ডায়েরিটা পড়ে দেখতেই হবে। ওই ডায়েরির লেখাগুলো বোধহয় শুধু আমাকেই তার সত্যতার পরিচয় দিতে চায়। ওই কারণেই সকলের মাঝে আমি ওই ডায়েরির পাতাগুলো উল্টানোর সুযোগ কিংবা সাহস পাইনি। বেশ, রাতের খাবারটা তাহলে খেয়ে নিই, তারপরেই না হয় ডায়েরির পাতাগুলো উল্টাবো। অরুণবাবু কলকাতা পুলিশে ট্রান্সফার নিয়ে 6 মাস হলো এসেছেন। এর আগে তিনি ছিলেন রাজস্থানের ডিপার্টমেন্টের হেড। সেই সময়কারের ঘটনা এটি। তবে ওই দীর্ঘ 6 মাসের মধ্যে নানান কাজের ব্যস্ত থাকার কারণে ওই ডায়েরির পাতাগুলো আর উল্টে পাল্টে দেখা সম্ভব হয়নি। শুধুমাত্র তাই নয়, সেই সাথে আরও সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তাকে। মৃত ব্যক্তিদের স্বপ্ন দেখা, অরুণবাবুকে কিছু বলতে চাওয়া, এগুলো কি আদৌ কোনো সত্যতা ছিল? এসব নিয়ে মাথা ঘামাতে ঘামাতে একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছিল অরুণবাবু। কিন্তু ওই দীর্ঘ 6 মাসের অবসানে ওই ডায়েরিখানা হাতে নিয়ে পড়বার সুযোগ পেলেন তিনি। বেশ কয়েকদিনের ছুটি নিয়ে একটু বিশ্রাম করবার সিদ্ধান্ত নিয়ে ফেললেন। আসলে শারীরিক অসুস্থতা ছিল এক প্রকার বাহানা মাত্র।
তিনি আসলে ওই ডায়েরিটায় মনোযোগ সহকারে পড়তে চেয়েছিলেন। রাতের খাওয়া দাওয়া শেষ করে তিনি নিজের স্টাডি রুমের দিকে এগিয়ে গেলেন। পুলিশের কাজে যুক্ত থাকলেও এই সকল অলৌকিক বিষয়ের প্রতি তার একটা ঝোঁক ছিল। তিনি সর্বদাই এইগুলো নিয়ে চর্চা করতেন, এমনকি নিজেও চর্চায় থেকেছেন। তার জীবনে বেশ কয়েকটি ঘটনার মধ্যে ভানগড়ের এই ঘটনাটি ছিল অন্যতম। অরুণবাবু টেবিলের পাশে থাকা নাইট ল্যাম্পটি জ্বালালেন। এরপরে বইয়ের পৃষ্ঠায় মুখ গুজে ফেললেন। গোটা গোটা অক্ষরে ভেসে উঠতে থাকলো আধার অতীত। তিনি চোখ ও মন দুটোই নিবিষ্ট করলেন ওই পাতার অন্তরে। 5ই মার্চ 1990 সাল। আমার নাম নীলাম মাহাতো। আমি একজন সুপার ন্যাচারাল ইনভেস্টিগেটর। আমি আমার টিমের সাথে পৃথিবীর নানান প্রান্তে ইনভেস্টিগেশন করে বেরিয়েছি। এবারে আমাদের গন্তব্য হলো ভানগড়। সেখানে একটি রাত থাকবার সিদ্ধান্ত নিয়েছি আমরা মোট 3 জন যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার সাথে রয়েছে আমার 2 ইনভেস্টিগেটর বন্ধু রাকেশ ও দিলীপ। এরা দিল্লিতে থাকে। এই কারণে আমাকেও রাঁচি থেকে দিল্লি উড়ে গিয়ে তাদের সাথে মিট করতে হলো। এরপরে আমরা 7ই মার্চ ভোর 6টার সময় দিল্লি থেকে রাজস্থানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। অনেকখানি পথ আমাদেরকে অতিক্রম করতে হলো। আমি ডায়েরিটা লিখতে পারতাম ঠিকই, কিন্তু আমাকে বেশ কিছু বিষয়ের ওপর পর্যবেক্ষণ করতে হতো বলে আমি এই দায়িত্বটা রাকেশের ওপর চাপিয়ে দিয়ে বেশ নিশ্চিন্ত হয়ে গিয়েছিলাম। বাদবাকিটা রাকেশ লিখেছিল। আমি রাকেশ, আমি নীলমের হয়ে লিখছি। ভানগড় জায়গাটির পূর্ব ইতিহাসের কথা আমাদের অনেকেরই জানা। কিভাবে এই গোটা অঞ্চলটি একটি তান্ত্রিকের অভিশাপের কারণে একেবারে ধূলিসাৎ হয়ে গিয়েছিল। এগুলির আদপেও কোনো বিশেষ কারণ ছিল কিনা সেটা আমাদের জানা নেই, কিন্তু প্রত্নতাত্ত্বিক থেকে শুরু করে সায়েন্টিস্টরা কম বেশি সকলেই এই স্থানটি সম্পর্কে নানান কথা জানিয়েছেন। তাদের যুক্তি অনেক ক্ষেত্রেই ভুল প্রমাণিত হয়েছে। এই জায়গাটিতে একটি চুম্বকীয় শক্তির আভাস পাওয়া যায়, যেটি আপনাকে নিজের দিকে আকর্ষিত করতে থাকবে। এই বাউন্ডারির মধ্যে প্রবেশ করলেই আপনার মনে হবে আপনি যেন এই অঞ্চলটির মধ্যে প্রবেশ করেছেন। বাইরের পৃথিবীর সাথে আপনার সমস্ত যোগসূত্রই বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ভানগড়ে ঢোকবার পথেই বিশাল করে একটি সরকারি ফলক দেখতে পাওয়া যায়, যেখানে লেখা রয়েছে, এখানে সন্ধ্যের পরে এবং ভোর হওয়ার আগে পর্যন্ত প্রবেশ একেবারেই নিষিদ্ধ। যদি কোনো ব্যক্তি এই নিষেধাজ্ঞা না মেনে এই স্থানে প্রবেশের স্পর্ধা দেখান, তাহলে তার প্রাণের ঝুঁকি থাকবে। সরকার এই বিষয়ে কোনোভাবেই দায়ী থাকবে না। আর যদি কেউ ধরা পড়েন, তাহলে তাকে অনেক টাকার জরিমানা দিতে হবে, সাথে জেল হবে। আমরা এই বিষয়টিকে তোয়াক্কা না করেই এগিয়ে গিয়েছিলাম। ওখানকার কিছু সরকারি আধিকারিকের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছিল। প্রবেশের সময় দেখা হওয়ার কারণে তারা নিজেদের তরফ থেকে এগিয়ে এসেছিলেন। ওদের মধ্যে ছিলেন মাধব সিং বলে একজন। তিনি আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, দেখুন, এখানে সাধারণত সাধারণ মানুষকে ঢুকতে দেওয়া হয় না, কারণ স্বাভাবিকভাবে ভূতের ভয় তো কম বেশি সকলেরই রয়েছে। এছাড়া এই ভগ্নপ্রায় স্থানটি থেকে রাতের বেলা অনেকেই খাদে পড়ে গিয়েছেন, কারণ রাতের বেলা এখানে কোনো আলো থাকে না। অনেকে বলেন এখানকার আত্মারা নাকি আলো পছন্দ করে না, তারা অন্ধকারটিকে নিজেদের সঙ্গী বানিয়ে থাকতে পছন্দ করেন। আর इसके अलावा এখানে অনেক বাদুড় রয়েছে, ও বুনো বাদুড়, একবার তাড়া করলে আর রক্ষে নেই। শুধুমাত্র এখানেই শেষ নয়, চোখের সামনে এমন সব ঘটনা দেখা যায় যেগুলি বাস্তবে নেই, মগর আপনি পরিষ্কার সেগুলো অনুভব করতে পারবেন। দিনের বেলা তো কিলার ভিতরে আপনি ছনছন নুপুরের শব্দ শুনতে পাবেন, সেই সাথে আপনি কোনো তান্ত্রিকের মন্ত্রপাঠের শব্দ শুনতে পারেন। এসব লোক মুখে শোনা। এর পাশেই একটা ছোট গ্রাম আছে, সেখানকার অধিবাসী আমাদের এই কথাগুলি জানিয়েছেন।
এছাড়া অনেক রকম আজগুবি কথা বলেছেন। ওরা নাকি কি সব দেখতে পেয়েছেন। এসবের বেড়ে আমরা কি করতে পারি বলুন? আমরা হলাম সরকারি কর্মচারী। এখানে এমনিতেই সন্ধ্যার পর কেউ পা দেয় না। কেলার কথা তো বাদে দিন, এই সীমান্তে কেউ দাঁড়াতে চায় না, আর ভয়টা সেখানে। তো আপনারা দিনের দিন কাজ মিটিয়ে সরকারি বাংলোয় ফিরে যাবেন তো? ওই লোকটির কথায় আমরা সকলে হ্যাঁ বলে দিয়েছিলাম ঠিকই, কিন্তু আমরা আমাদের সিদ্ধান্তের কথা কাউকেই জানতে দিইনি। আমরা যে রাতে সেখানে থেকে ইনভেস্টিগেট করার স্বার্থেই এখানে এসেছি, সেটাই ছিল আসল কথা। তবে ওই ব্যাপারটা না লুকোতে পারলে সমস্যা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। কিসের থেকে কি হয়ে যেত, শেষকালে আমরা হয়তো ওখানে থেকে গোটা ভুতুরে ব্যাপারটা দেখার মজাটাই নিতে পারতাম না। ভুতিয়া স্থান হিসেবে ভানগড়ের এক বিশাল মাহাত্ম্য রয়েছে। গোটা পৃথিবী থেকে এই টানেই পর্যটকরা এই 800 বছরের কেল্লা ভ্রমণে আসেন। যদি ভূতের দেখা মেলে, যদি এমন কিছু নজরে পড়ে যায় যেটা আগে কারুর নজরে আসেনি, এই বিষয়গুলি মানুষকে ওই কেল্লার প্রতি আরও বেশি করে আকর্ষিত করতে থাকে। এটি ওই কেল্লার বৈশিষ্ট্য। আমরা দিনের বেলায় মোটামুটি কেল্লার যেটুকু অঞ্চল দেখা সম্ভব সেটা দেখে ফেললাম। এরপরে আশপাশটা দেখবার জন্যে রাতের পরিবেশটাকেই যথার্থ বলে মনে করলাম। সেটি ছিল শীতের সময়, জানুয়ারি মাস। এমনিতেই রাজস্থানের মরুপ্রদেশের একটি নিয়ম রয়েছে, দিনের বেলায় বালি গরম আর রাতের বেলা ঠিক তার দ্বিগুণ ঠান্ডা। বালি যেমন দ্রুত তাপ ধরে রাখতে পারে, আবার সেই তাপ ছেড়েও দিতে পারে, যার জন্যে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এটিই ওই বালির বৈশিষ্ট্য। সন্ধ্যের পর থেকেই ঠান্ডার প্রকোপটা অনাবশ্যকভাবে বৃদ্ধি পেতে শুরু করলো। একই শীতকাল, তারপরে আবার বালির ঠান্ডা, সব মিলিয়ে প্রায় মারা পড়ার অবস্থা। কিভাবে যে নিজেদেরকে রক্ষা করব সেটাই ভেবে পাচ্ছিলাম না। ওই দপ্তরের লোকগুলি আমাদেরকে বেশ কয়েকটি বিষয় জানিয়েছিলেন, তবে মাধব সিং আমাদেরকে একটা বিষয় সম্পর্কে আগেভাগেই সূচিত করে দিয়েছিলেন, আর সেটি ছিল সন্ধ্যার পরে এখানে চিৎকার করে কথা বলা একেবারে নিষিদ্ধ, আর সেই সাথে আইনতভাবে আগুন জ্বালানো সম্পূর্ণ বারণ। ফলে আপনারা কিন্তু এই বিশেষ নিয়মগুলো মেনে চলবেন। জীবনের ঝুঁকি থাকলে পরে কিন্তু নিজেরাই পস্তাবেন। খুব সাবধান। রাতের অন্ধকারে এই কিলা নাকি জীবন্ত হয়ে ওঠে। মৃতেরা জীবন্ত হয়ে উঠলে ঠিক কি কি হতে পারে আশা করি এ বিষয়ে আপনারা খুব ভালোভাবে ওয়াকিবহাল। কাজে সেই বুঝে কাজে নামবেন, আর এখানে বিপদে পড়লে কিন্তু কেউ আপনাদের রক্ষা করতে আসবে না। দূর দূরান্ত পর্যন্ত একটা লোকও দেখতে পাবেন না। দূরে গ্রাম রয়েছে, তাও পাক্কা এখান থেকে 20 মিনিটের পথ। আর যদি কেল্লার একেবারে উপরে ওঠেন তাহলে ধরে রাখুন ওই পাথুরে জমি পেরিয়ে নামতে নামতে ভোর হয়ে যাবে, আরও 1 ঘন্টা লাগবে আপনাদের। কিন্তু যারা এখানে রয়েছে তারা কাউকে চিন্তা ফিরে যেতে দিলে তো? তাদের কেউ দেখেনি, আর আমি চাইও না যে আপনাদের সাথে তাদের কারোর সাক্ষাৎ হোক। জয় সিয়ারাম। মাধবজির ওই কথাগুলো মনের মধ্যে একেবারে গিথে গিয়েছিল, যার জন্য একবার শুনেই আমি একটি স্থির সিদ্ধান্তে উপনীত হয়ে গিয়েছিলাম। আমাদের টিমে নীলম একাই মেয়ে ছিল। আমি ও দিলীপ বেশ কিছু কাজে পটু না হলেও নীলম মেয়ে হওয়া সত্ত্বেও বেশ সাহসী এবং পটু ছিল। ফলে তার সাথে আমাদের কাজের অভিজ্ঞতাটার মধ্যেও বেশ অভিনবত্বের স্বাদ খুঁজে পেয়েছিলাম আমরা। সন্ধ্যের বালিয়াড়ির শোভা দেখতে দেখতে রাতের চাদরে ধীরে ধীরে ঢাকা পড়ে গেল ভানগড়। মনে হলো যেন কোনো রাক্ষস তার করাল দন্তদয় বার করে নিমেষে গ্রাস করে ফেলল গোটা অঞ্চলটিকে। কি ভয়ানক সেই দৃশ্য! দিনের রাজস্থান অনেক সুন্দর, কিন্তু রাতে এই অঞ্চল গিলে খেতে আসে। মনে হয় যেন এখানে কেবল মৃতদেরই রাজত্ব চলে, কোনো জীবিত মানুষের স্থান নেই এই রাজত্বে। রাতের চাদরে ঢাকা পড়ে যাওয়ার পরে ভানগড় কেল্লাটি যেন আরও ভয়ানক হয়ে উঠল। চারিদিকে বাদুড়ের কিচিরমিচিরের শব্দ শুনতে পাচ্ছিলাম।
এছাড়াও পিছনের জঙ্গল থেকে নানান রকমের হিংস্র জন্তুর ডাকের শব্দও কানে আসছিল। উপরের দিকে চোখ যেতেই দেখলাম কেল্লার বেশিরভাগ অংশ ভেঙে গিয়েছে। ওই দিকটা যে আরও পুরনো সেটা বুঝতে একেবারেই দেরি হলো না। আমরা ডান পাশের একটা দিকে, যেখানে বেশ কিছুটা অংশ তখনও গোটা অবস্থাতে রয়েছে, সেটি দেখতে গেলাম। সেটি দেখতে পেলাম। এরপরে নীলম আমাদেরকে বলল, চল ওইখানটাতে গিয়ে বসি। এখানে আগুন জ্বালানো নিষিদ্ধ হলেও ওই দিকটা আশা করি জ্বালালে তেমন কোনো ক্ষতির সম্মুখীন হতে হবে না আমাদের, কারণ ওই দিকটা তো ঢালের দিক। আমরা তো আর কেল্লার ভিতরে কিছু করছি না। ও বাবা রে, যা ঠান্ডা এখানে, আগুন ছাড়া নিজেদেরকে বাঁচানো সম্ভবই নয়। এছাড়া ওটা কেল্লার পেছনের দিক, সেখানে এত রাতে কেউ থাকবে না, ফলে আমরা কি করছি না করছি সে বিষয়েও কারোর ধারণা হবে না। আর রইল বাকি ওই আলোগুলো, টর্চের ব্যাটারি সাথে আছে, ডাউন হলে আবার লাগিয়ে নেওয়া যাবে, সেসবের ব্যবস্থা রয়েছে। মোবাইল ফোনগুলো সাবধানে রাখিস, আর নাইট ভিশন ক্যামেরাটা প্রত্যেকের কাছে থাকে যেন। যা যা উঠছে উঠুক, এখন কিছু দেখবার প্রয়োজন নেই। কাল সকালবেলা যে ফুটেজগুলো পাবো সেটা নিয়ে ভেবে দেখব। এখানে আরো এক রাত থাকার প্রয়োজন রয়েছে কি না তখন ভাবা যাবে। সঙ্গে যা খাবার দাবার রয়েছে তাতে করে 3টে রাত হাসতে হাসতে চালিয়ে নেওয়া যাবে। নীলম ছিল বলেই এত পরিপাটি করে সবটা করতে পেরেছিল, না হলে তো আমাদের পক্ষে এত গুছিয়ে কাজ করা সম্ভবই হতো না। আমরা শুধু ভূত দেখতেই ব্যস্ত, কিন্তু সে যে পরিপাটি করে সবটা সরঞ্জাম নিজের সাথেই নিয়ে এসেছিল, সেটার জন্য তাকে স্যালিউট না জানিয়ে কেউই পারলাম না। সত্যিই সে ছিল অনবদ্য। এরপরের ব্যাপারটা ছিল আরও করুণ ও সঙ্গীন। ওই অঞ্চলে এসে দেখি সেখানে একটা বিড়াল মরে পড়ে রয়েছে, কালো রঙের বিড়াল। এমনিতেই কালো বিড়াল অশুভের প্রতীক, তারপরে আবার তার এই অবস্থা। ভালো করে লক্ষ্য করে দেখলাম কেউ যেন বিড়ালটার ঘাড় মোটকে তাকে মেরে ফেলেছে। এখানে বিড়ালের ঘাড় মোটকে কে মারবে, এটা ভাবতেই গায়ে একেবারে কাঁটা দিয়ে উঠেছিল। যেখানে একটি জনপ্রাণীও নেই সেখানে বিড়ালের ঘাড় মটকাবে কে, এটা ভাবতেই শিউরে উঠলাম সকলে। তবে ওই বিড়ালটিকে খাদে ফেলে দিয়ে ফিরে এলাম 3জন। তারপরে জায়গাটাকে যতটা সম্ভব ঠিকঠাকভাবে পরিষ্কার করে সেখানে আগুন জ্বালিয়ে বসে পড়লাম। এরপরে ব্যাগের থেকে কিছু শুকনো খাবার বার করে পেটের জ্বালা মেটালাম। নীলম বলল, 3জন আলাদা আলাদা দিকে যাব। এই মাঝের ভাঙা স্তূপটাই হচ্ছে আমাদের নিশানা। যে যেদিকেই যাই না কেন একটা 400 মিটারের মধ্যেই থাকব। তারপরে আবার ওই পথ ধরে ব্যাক করব এই স্তূপের সামনে। ভুলে গেলে কিন্তু চলবে না। যদি প্রয়োজন হয় তাহলে এদিকে ওদিকে একটা চিহ্ন বানিয়ে নেওয়া যেতে পারে, তাতে বিশেষ অসুবিধা হবে না। কিন্তু ফিরতে হবে এখানেই, এটা মনে রেখেই এগোনো ভালো। আমরা খাওয়া দাওয়া শেষ করে প্রত্যেকে যে যার নিজের গন্তব্যের দিকে এগোতে শুরু করলাম। মাঝের ওই স্তূপটিকে নিশানা বানিয়ে এগিয়ে যেতে হচ্ছিল সকলকে। আমরা একে অপরকে বিদায় জানিয়ে নাইট ভিশন ক্যামেরাটি অন করে এগিয়ে চললাম। আমি ওই অন্ধকারের মধ্যেও টর্চের আলোকে সঙ্গী করে একের পর এক নিজের চোখে দেখা অনুভূতিগুলিকে কলমের আঁচড়ে পাতায় বন্দি করতে শুরু করে দিলাম। কিছুটা দূরে যাওয়ার পরেই দেখলাম একটা আলো, একটা অন্য রকমের আলো। সেটা কোথা থেকে আসছে এটা দেখবার জন্যে এগোতে যাব, এমন সময় মনে হলো আমার নাম ধরে পিছনের দিক থেকে কেউ যেন ডেকে উঠল। একটি মহিলার কণ্ঠস্বর স্পষ্ট শুনতে পেলাম, রাকেশ, রাকেশ, এদিকে এসো, আমার কাছে এসো। এতকাল ধরে আমি এখানে অপেক্ষা করছি তোমার জন্য, এদিকে এসো। ওই ডাকটি শোনার সাথে সাথেই আমি চমকে উঠে পিছনে তাকালাম। দেখলাম সেখানে কেউ নেই। এমন সময় মনে হলো নীলম যেন আমাকে ডাকছে,
রাকেশ, এই রাকেশ, ওদিকে কি করছিস? এদিকে আয়, আমাদের তো এদিকে যাওয়ার কথা। তোকে খুঁজে না পেয়েই তো আমি এখানে আসলাম। চল, দিলীপ ওই দিকটায় আমাদের জন্য অপেক্ষা করছে। যেতে দেরি হয়ে গেলে পুরোটা কভার করতে পারবো না। নীলমকে চোখের সামনে দেখে আর নিজেকে ধরে রাখতে পারলাম না। এরপরে নীলমকে নির্দিষ্ট করে ওর দিকে এগিয়ে গেলাম। কিছুটা দূরে যাওয়ার পরেই দেখি নীলম চুপ করে একটা কুয়োর সামনে দাঁড়িয়ে রয়েছে। আমি আস্তে আস্তে নীলমকে ডাকতে শুরু করলাম, নীলম, এই নীলম। কি সারা দিচ্ছিস না কেন? কি হলো? কি হলো বলবি তো? আরে মাঝ পথে এসে দাঁড়িয়ে পড়লি কেন এরম ভাবে? কি মুশকিল? তারপরে যা দেখলাম তা দেখা মাত্রই আমার শির দাঁড়াবে হিমেল রক্তের স্রোত বয়ে গেল। দেখলাম নীলমের ঘাড়টা পিছনের দিকে ঘুরে গিয়েছে। সে হাসছে আর বলছে, আমাকে চিনতে পারলি না এখনো? এখানে এইখানে লাখো লাখো লোক মারা গিয়েছিল কেল্লার ধ্বংসের সময়। কেউ কেউ এখান থেকে বেরোতে পারেনি। আমিও তাদের মধ্যেই একজন। এই যে এই কুয়োটা দেখছিস, এখানে পড়ে মরেছিলাম আমি। ওই উঁচু ছাউনি থেকে পা পিছলে নিচে পড়ে মরেছিলাম। কেউ জানতেও আসেনি। সেই থেকেই তো এখানেই রয়েছি। হ্যাঁ, এখানেই রয়ে গেছি। এটা বলার সাথে সাথেই দেখলাম আমার সামনে আর কিচ্ছু নেই, কেউ নেই, সবটা শান্ত। ওই অঞ্চলে যেন কোনো জনমানুষের চিহ্নটুকুও নেই। আমি কাঁপতে থাকলাম। মনে হলো যা দেখেছি সব মিথ্যে। সেই সময় পিছনের দিকে তাকিয়ে দেখি রাস্তা হারিয়ে ফেলেছি। কোথায় যাওয়ার কথা আর কোথায় এসে পড়েছি কিছুই টের পাচ্ছিলাম না। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। নিজের চোখের সামনে এমন বিভীষিকা এর আগে কোনো দিনও দেখিনি। কাকে বলতাম? কে সাহায্য করতে এগিয়ে আসতো আমাকে? কিছুটি ঠিক ঠিকানা ছিল না। আমি পাশের একটা ভাঙা স্থান দেখে একটু বসলাম। হাঁপানির শব্দটা বারে বারে হৃৎপিণ্ডে এসে ধাক্কা মারছিল। মনে হচ্ছিল এইবার দমটা নির্ঘাত বেরিয়ে যাবে। আবার ঠিক সেই সময় মনে হলো দিলীপ আমাকে ডাকছে। এই রাকেশ, রাকেশ, আছিস এখানে? আরে কি রে, তোকে খুঁজে পাচ্ছি না তো। এই রাকেশ, আছিস? আমার আর উঠে দেখার সাহস ছিল না। বেশ কয়েকবার দিলীপের মুখে ডাকটি শোনবার পরে মনে হলো একবার উঠে দেখি। দেখলাম সত্যিই দিলীপ দাঁড়িয়ে। ওকে গিয়েই জাপটে ধরে বললাম, দিলীপ দিলীপ এখানে না মারাত্মক কিছু রয়েছে, বুঝলি তো? এখানে কেবল একজনের নয়, হাজারো প্রেতের বাস রয়েছে। এরা কেউ মুক্তি পায়নি, জানিস তো? এদেরকে কেউ মুক্ত করতে আসেইনি। এরা কাতারে কাতারে এখানে মরেছিল। সেই থেকে এদের আত্মা এখানেই রয়ে গেছে। এই স্থান অভিশপ্ত হওয়ার কারণেই এখানে কেউ আসেনি। আমাদের এখানে আসা একেবারেই ঠিক হয়নি রে দিলীপ। চল 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 চল, এখান থেকে আমরা এক্ষুনি বেরিয়ে যাই, চল। দিলীপ বলল, আমি তো সেরকম কিছুই দেখিনি। নীলমও ছিল। আমরা তো কখন ওই স্তূপটার কাছে এসে দাঁড়িয়ে রয়েছি, ভাবছি তুই এই আসবি, কিন্তু তোর কোনো হদিশই নেই। শেষকালে কি মনে হলো, পশ্চিমের এই দিকটা একবার ঢু মারার সিদ্ধান্ত নিলাম। নিলাম এই বিষয়ে একেবারে এক্সপার্ট, তুই তো জানিসই। সেইখানে এসে যে তোর দেখা মিলবে এটা যে ও কীভাবে জানতে পারলো জানি না। তবে মেয়েটার সিক্স সেন্সের দাম দিতেই হয়, না হলে উপায় কি। চল এবারে নিচে যাওয়া যাক। এদিকটায় তো আসবার কথাই ছিল না। তুই এখানে এলি কিভাবে?
দিলীপের সাথে কথা বলতে বলতে নিচে নেমে গেলাম। এরপরে নীলমের সাথে সাক্ষাৎ করতেই কিছুক্ষণ আগে দেখা জিনিসগুলো চোখের সামনে স্পষ্টভাবে ভেসে উঠতে শুরু করলো, কিন্তু ওকে সেভাবে কিছুই বলতে পারলাম না। জানতাম এগুলো বললে কেউ বিশ্বাস করবে না। আমরা আবার পূর্বের স্থানে চলে এলাম। এরপরে নিজের অনুভূতিগুলোকে ডায়েরির পাতায় সাজিয়ে ফেললাম। নীলম ও দিলীপের তেমন কোনো অভিজ্ঞতা ছিল না, ফলে সেগুলো আর লিখতে পারিনি। এরপরে ডায়েরির দায়িত্ব পড়ল নীলমের উপরে। আমি বললাম, আচ্ছা নীলম, বলছি তুই এবার লিখ, বুঝলি? তারপরে লাস্টে নয় দিলীপকে দায়িত্ব দেওয়া যাবে। এভাবে না করলে আমাদের প্রত্যেকের দেখা বিষয়গুলো নথিভুক্ত করা যাবে না। এমনিতেই ক্যামেরা তো রয়েছেই, কিন্তু তার বাইরেও যদি কেউ কিছু দেখে সেটা ভাষায় লিখে যাওয়াই বেশি জরুরি। কি বলিস? নীলম বলল, বেশ। তুই কি নাইট ভিশন ক্যামেরাতে কিছু শুট করেছিস? দেখা যাচ্ছে কি কিছু? আমি সেটা তুলে দিলাম নীলমের হাতে। নীলম পুরোটা চালিয়ে দেখল, অথচ সেখানে আমার দেখা কোনো কিছুই ধরা পড়েনি। এই ব্যাপারটা দেখা মাত্রই আমি চমকে উঠলাম। এমনটা কি করে হতে পারে? আমি তো পরিষ্কার সবটা শ্যুট করেছিলাম, কিন্তু কি করে এমনটা সম্ভব হলো? সবটা বোঝা আমার পক্ষে সম্ভব ছিল না, কারণ কিছু জিনিসের কোনো ব্যাখ্যা হয় না। আর ওই ভানগড়ের কেল্লা ছিল সেরকমই একটি স্থান, যেখানে ঘটে যাওয়া বা নিজের চোখের সামনে ঘটতে থাকা ঘটনাগুলির কোনো বাস্তব প্রমাণ নজরে পড়ছিল না। আমি হাঁপাতে শুরু করলাম। আমাকে জল এগিয়ে দিল নীলম। বলল, রাকেশ, তুই এখানেই বসে বিশ্রাম কর, বুঝলি? আমি আর দিলীপ আবার পূর্বের দিকটা দেখে আসছি। তুই এই আগুনের সামনেই বসে থাকিস, কেমন? আমি যা দেখব সেগুলো ডায়েরিতে নোট করব। তারপর আমি ফিরে এলে দিলীপ লিখবে। ও উত্তরের দিকটায় যাবে। ওই দিকটায় যদিও তেমন কিছু নেই, তবুও পুরো সবটা কভার করতে হবে। দক্ষিণের দিকটা একেবারে ভাঙা পড়ে রয়েছে, ফলে সেদিকে গিয়ে এমনিতেও কোনো লাভ নেই। ওই কারণে আমি আর গেলাম না, বুঝলি? আমি নীলমের কথাগুলো শুনছিলাম ঠিকই, কিন্তু ওই কথাগুলির মধ্যে তেমন কোনো যুক্তি খুঁজে পাচ্ছিলাম না। এটাও ঠিক, কি করতাম ভেবে না পেয়ে শেষে বললাম, বেশ, তাহলে তোরা যা, আমি তাহলে এখানেই বসে থাকি। নিজের হাতে যেটুকু পেরেছিলাম ওই ডায়েরিটাই লিখে দিয়েছিলাম। ওরা বেশ কিছুক্ষণ আমার জন্য অপেক্ষা করলো। লেখা শেষ হতেই ওরা বেরিয়ে পড়লো আমাকে একলা ফেলে। আমি ওইখানেই বসে রইলাম। আমি নিলাম, এখন থেকে রাকেশের পরিবর্তে আমি যা যা দেখব এবারে ডায়েরির পাতায় সেটাই নথিভুক্ত করব। আমি ও দিলীপ এগিয়ে চললাম কেল্লার পূর্ব প্রান্তের দিকে। এদিকটা যেন আরো বেশি অন্ধকারে ঢাকা ছিল, কিছুই নজরে পড়ছিল না। কিভাবে যে এগোতে হচ্ছিল সেটা একমাত্র নিজেরাই অনুভব করতে পারছিলাম। কিছুটা দূরে যাওয়ার পরেই দেখলাম আমরা কেল্লার পূর্বের একেবারে শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছিলাম। এমন সময় আমাদের নজরে পড়ল একটা বাচ্চা মেয়ে। তাকে দৌড়াতে দেখলাম। রাজস্থানী পোশাক পরিহিত ওই মেয়েটা দৌড়ে চলছিল কেল্লার একেবারে ধারের দিকে। আমি চিৎকার করে উঠলাম, আরে আরে, পড়ে যাবে যে, ওকে ধরো ধরো, এক্ষুনি এক্ষুনি ওই ফাঁক দিয়ে নিচে খাদের মধ্যে পড়ে যাবে। আমরা মেয়েটাকে বাঁচানোর জন্য সেদিকে দৌড়াতে শুরু করলাম। এমন সময় দেখি সেখানে এসে দাঁড়িয়েছেন এক মহিলা। তার মুখটা কিছুতেই নজরে পড়ছিল না। দেখলাম মেয়েটাকে তিনি কোলে তুলে নিলেন। চুপ করে সেখানেই দাঁড়িয়ে কেল্লার বাইরে তাকিয়ে কি সব যেন বিড়বিড় করে বলতে লাগলেন। ওই সময় কেল্লার বাইরে থেকে অনেক লোকের আওয়াজ শুনতে পেলাম। বাস্তবে ছিলাম নাকি স্বপ্ন দেখছিলাম তার কোনোটাই ঠিকভাবে আন্দাজ করতে পারলাম না। দেখলাম শয়ে শয়ে সৈন্য কেল্লার দিকে এগিয়ে আসছে। তাদের পায়ের শব্দে মাটি কাঁপছে, হুঙ্কারের শব্দ।
আর আমাদের সামনে দাঁড়িয়ে থাকা ওই মেয়েটা রাজস্থানী ভাষায় মেয়েটিকে উদ্দেশ্য করে কিছু একটা বোঝাতে চাইছে। কোথাও পালাতে হবে সেই বিষয় বোধহয় তাকে বোঝাতে চাইছে। আমি এগিয়ে গিয়ে কিছু একটা বলতে যাব, এমন সময় দেখলাম ওই স্থানের মাটিটা কাঁপছে। মনে হচ্ছে যেন ভূমিকম্পের জন্য মাটি একবার ভিতরে চলে যাবে, তলিয়ে যাব আমরা। শান্ত পরিবেশটা যেন অশান্ত হয়ে উঠল নিমেষে। এরপরে দেখলাম সবচেয়ে ভয়ানক দৃশ্যটি। দিলীপ ওই মহিলা আর তার মেয়েটিকে রক্ষা করার জন্য এগিয়ে গেল। তাদেরকে উদ্দেশ্য করে বলল, अरे आप लोग घबराइए मत, सब ठीक हो जाएगा, सब ठीक हो जाएगा। এটা বলতে বলতেই দেখলাম সেই মহিলাটি আমাদের দিকে ফিরে তাকিয়েছে। মহিলাটার মুখের ডান দিকটা যেন কেউ খেয়ে নিয়েছিল। ওই দিকটা কিছুই ছিল না, না হাড় না মাংস। সে বিকট স্বরে চিৎকার করে উঠল। আর সাথে সাথেই দিলীপের জামার কলারটা টেনে ধরে নিল নিজের দিকে। আমি কিছু করতে যাব তার পূর্বেই দেখলাম ওই কেল্লার ভাগ দিয়ে তারা দিলীপকে সঙ্গে করে ঝাঁপ দিল খাদের মধ্যে। নীলম বাঁচা বাঁচা। সরি ভেরি সরি টু ইন্টারাপ্ট। গল্প শোনার মাঝখানে বিঘ্ন ঘটালাম। একটা অ্যানালিস্টিক্সের স্ক্রিনশট তোমাকে দেখানোর আছে। এই স্ক্রিনশটটা বলে দিচ্ছে তুমি আমাদের গল্প শুনছো কিন্তু সাবস্ক্রাইব না করো। তুমি এখন অবধি আমাদের গল্প শুনছো, তার মানে আমি ধরে নিচ্ছি গল্পটা তোমার ভালো লাগছে। যদি সত্যি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করলে আমরা দারুণ মোটিভেট হব এবং আরও নতুন নতুন ভালো গল্প করার কাজ করার চেষ্টা করবো। আর লাইক শেয়ার অ্যাজ ইউ উইশ। তাহলে চলো শোনা যাক রেস্ট অফ দ্য স্টোরি। তলিয়ে গেল সকলে, আর কারোর কোনো হদিশ খুঁজে পেলাম না। আমার চোখের সামনে দিলীপকে শেষ হয়ে যেতে দেখলাম সেদিন। কোথায় সেই সৈন্য আর কোথায় কি? কাকে দেখলাম? সে আমাদেরকে কি বোঝাতে চাইলো তার কোনোটাই অনুভব করতে পারলাম না। দিলীপের মৃত্যু চোখের সামনে দেখেও বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম। আমার উদ্দেশ্য আর লক্ষ্যের মধ্যে থাকা ব্যবধানটা যেন ক্রমাগত সংকুচিত হয়ে আসছিল। কি করব বুঝে উঠতে না পেরে আমি পেছনের দিকে প্রাণপণে দৌড়তে শুরু করলাম। মনে হচ্ছিল হলাহলের মতো কোনো শক্তি আমাকে অনুসরণ করে চলেছে, দৌড়ে চলেছে আমাকে লক্ষ্য করে। বারে বারে আমাকে আঘাত করবার চেষ্টা করে চলেছে ওই শক্তি। নিজেকে রক্ষা করবার থেকেও বেশি জরুরি হয়ে গেছিল রাকেশের কাছে সবটা খুলে বলা। ওর মুখে জড়িয়ে থাকা ভয়ের আভাসটা আসলে কি, আর কোন বিষয়কে কেন্দ্র করে আমার নজরে পড়েছিল সেটা আন্দাজ করতে পারলাম। আরও কিছুটা পথ অতিক্রম করে শেষে এসে পৌঁছালাম রাকেশের সামনে। দেখলাম সে জ্ঞান হারিয়ে ফেলেছে। আমার ব্যাগে কিছুটা জল ছিল, সেটার ছিটে দিতেই ধীরে ধীরে রাকেশের জ্ঞান ফিরে এলো। রাকেশকে আমি গোটা ব্যাপারটা খুলে বললাম। সে কান্নায় ভেঙে পড়ল, বলল, আমাদের এখানে আসাটা একদম ঠিক হয়নি নিলাম। তোর কথায় আমরা এখানে চলে এসেছিলাম ঠিকই, কিন্তু নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এখানে আসতে হয়েছে। দিলীপ আমাদের মাঝে আর নেই। আমিও ঠিক একই রকম একটা অবয়ব আমার চোখের সামনে দেখেছিলাম। তোকে নিজের চোখের সামনে দেখে বিশ্বাস করে এগোতে যাব, এমন সময় দেখলাম ওই কুয়োর মধ্যে একটা আতঙ্কের শব্দ ভেসে আসছে। কেউ যেন কুয়োর জলের মধ্যে ঝপাং করে ঝাঁপ দিল। তোকে রক্ষা করতে গিয়ে দেখলাম সেটা আদপেও তুই নোস।
এমনটা যে হতে পারে আমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না রাকেশ। দিলীপের মৃত্যুটাই আমাদেরকে এই ভানগড়ের ভৌতিক কেল্লার সত্যের সাথে পরিচয় করে দিয়ে গেল। আমি এখান থেকে আর নড়ছি না। এই ডায়েরিতে আমাকে কষ্ট করে হলেও নিজের চোখে দেখা অভিজ্ঞতাগুলোকে লিখে যেতেই হবে, না হলে আর কোনো উপায় নেই। যাই হোক, যাই হয়ে যাক না কেন, আমি জানি না শেষমেশ আমি বেঁচে থাকবো কিনা। যদি নাও থাকি তাহলে তাহলে তোকে অন্তত এখান থেকে বেঁচে বেরোতে হবে, আর এটা তুই সরকারি দপ্তরে তুলে দিস। সোশ্যাল মিডিয়ায় বিষয়টা না দেখালে এখানকার আসল সত্যের সাথে কেউ পরিচিত হতে পারবে না। এই জায়গাটাতে যে সকল আত্মারা, মানে বিদেহী আত্মারা রয়েছে, এদের কারোর এখনো মুক্তি ঘটেনি। এরা সেই সময়কার লোক নাকি স্থানীয় মৃতদেহর আত্মা, আমি এসবের কোনোটাই আন্দাজ করতে পারছি না। যদি আমরা এই বিষয়গুলো কোনো তান্ত্রিকের কাছে খুলে বলতে পারতাম, তাহলে একটা সঠিক বিষয় সম্পর্কে জানতে পারতাম। কিন্তু সেটাও তো এই মুহূর্তে কোনোভাবেই সম্ভব নয়। তাহলে কি করি বল দেখি। এখন ঘড়িতে বাজে ঠিক রাত 3টে, আর 2:30 থেকে 3টের মধ্যেই কিন্তু এই সকল প্রেতরা জেগে ওঠে। এটাই তাদের জেগে ওঠার সময়। সেই কারণেই আমরা এদেরকে দেখতে পেয়েছি। এরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইছে। শুধু আমাদের সাথে কেন, এখানে যখনই কোনো জীবন্ত মানুষকে এরা দেখে, এরা তাদের সাথেই কন্ট্যাক্ট করবার চেষ্টা করে। নিজেদের দুঃখের কথা, যন্ত্রণার কথা ব্যক্ত করতে চায়, আর সর্বোপরি মুক্তি চায়। সেটার জন্যই আমাদেরকে দেখা দিয়েছে। আর যে প্রেতটি দিলীপকে সঙ্গে নিয়ে ঝাঁপ দিয়েছে, সে আক্রমণ করতে চেয়েছিল। সে জীবিত থাকাকালীন শান্তি পায়নি, তাই সে মৃত্যুর পরেও প্রতিশোধ স্পৃহা নিয়েই থেকে গিয়েছিল। এই কারণে নিজের সাথে সে বাকিদেরকেও মেরে ফেলতে চায়। তুই আর একটু সাবধান হলে দিলীপ হয়তো আজ আমাদের মাঝেই থাকতো। আমি রাকেশের কথাগুলো শুনে কান্নায় ভেঙে পড়লাম। সত্যি আমার প্যারানর্মাল বিষয়গুলোর সম্পর্কে এত ধারণা ছিল না। ওই জায়গায় একটা বিকট ঠান্ডা হাওয়া বইছিল। টেম্পারেচার যেন ক্রমে কমে আসছিল। যেখানে স্পিরিটের সংখ্যা বেশি থাকে সেখানে হয় প্রচণ্ড গরম অনুভূত হয়, না হলে ঠান্ডা। ব্যতিক্রমী কিছু সেভাবে দেখতে পাওয়া যায় না। ঠান্ডার রেশটা ক্রমে বেড়ে যাওয়ার কারণে ওখানে উপস্থিত এন্টিটিগুলোর বিষয়ে আরও স্থির সিদ্ধান্তে উপনীত হতে পারছিলাম আমরা। বিষয়টা ক্রমে জটিল থেকে জটিলতর আকার ধারণ করছিল। কি ভয়ঙ্কর ছিল সেই অনুভূতি, ভাষায় প্রকাশ করা যাবে না। আমি রাকেশের হাতে ডায়েরিখানা তুলে দিলাম। এরপরে তাকে বললাম, আমি এইটুকুই লিখে দিলাম, এরপরের থেকে যা যা ঘটবে তুই লিখবি। নীলমের কাছ থেকে ডায়েরিটা আমি নিজের হাতে তুলে নিলাম। ওটা আমাদের অভিজ্ঞতা ছিল নাকি কোনো মৃত্যুর দলিলনামা, সেটাই বুঝে উঠতে পারছিলাম না। 1 ঘন্টা অতিবাহিত হয়ে গেল। শীতের রাত, এমনিতেই বড়। ঘড়িতে 4টে বাজার পরেও আকাশ পরিষ্কার হতে দেখলাম না। নীলম বলল, এখানে ভোরের আলো ফুটতে ফুটতে 5:30 বাজবে। এখনো হাতে বেশ কিছুক্ষণ সময় রয়েছে। উত্তর পূর্ব কোণে একটা ঘর আছে, যেখানে বসে ওই তান্ত্রিক সাধনা করতেন। শুনেছিলাম এই পরিবারের রাজা কেল্লা বাড়ানোর সময় সেটির ছায়া তান্ত্রিকের শরীরের ওপরে পড়েছিল।
তান্ত্রিক যে স্থানটিতে বসে সাধনা করতেন সেখানে একটি পাথর ছিল। ওই পাথরের ওপর বসেই তাকে সাধনার কাজ করতে হতো। কিন্তু রাজা বিষয়টা না দেখেই করবার কারণে ওই তান্ত্রিক নাকি রাজাকে অভিশাপ দেন। কারোর ছায়ার অধীনতা স্বীকার করে তিনি সাধনা করবেন না, এটাই ছিল ওনার ইচ্ছে। রাজা সেই ইচ্ছের দাম না দেওয়ায় তিনি অভিশাপ দেন যে এই কেল্লা একেবারে বিধ্বস্ত হয়ে যাবে। এরপর শোনা যায় রাজার নাকি এক ভাই সম্পত্তির লোভে বহিরাগত শত্রুদের সাথে হাত মিলিয়েছিল। পরে তারাই একত্রে ভানগড় আক্রমণ করে আর ভাইয়ে ভাইয়ে লড়াই হয়। কেউ নাকি সেই লড়াইয়ে বেঁচে ফিরতে পারেনি, সকলকে শেষ করে দেওয়া হয়েছিল। এছাড়াও আরও একটি ঘটনার কথা জানতে পারা যায়, যেটি রানী রত্নাবতীকে নিয়ে প্রচলিত। এক তান্ত্রিক নাকি রানী রত্নাবতীর প্রেমে পড়েছিলেন। তিনি পাশেই একটি স্থানে বসে তপস্যা করতেন। একদিন রানী রত্নাবতী সরোবরে স্নান করতে এলে সেই তান্ত্রিক সরোবরের মধ্যে রানীর মুখের একটি ঝলক দেখেন, আর তারপর থেকেই তিনি রানীর প্রতি বিগলিত হয়ে পড়েছিলেন, তার প্রতি প্রেমের হাত বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু রানী নিজে কালা জাদু করতেন। তিনি কিছুতেই ওই তান্ত্রিককে তার জাদুবিদ্যার দ্বারা রানীকে বশে আনার ইচ্ছেকে পূর্ণতা প্রদানে রাজি ছিলেন না। এর ফলে রানী নিজেও জাদুটোনা করতে থাকলেন। এরপরে তিনি একটি তেল প্রস্তুত করলেন, যেটি ছিল চমৎকারী। ওই তেল দ্বারাই তিনি সেই তান্ত্রিককে শেষ করতে চেয়েছিলেন। পরের দিন যখন রানী বাজারে যান নিজের প্রয়োজনীয় দ্রব্য কেনবার সময়, ওই তান্ত্রিক তার পথ অবরোধ করে দাঁড়ায়। রানীর পিছু করতে থাকেন তিনি। এরপরে রানী পাথুরে পথ পেরিয়ে কেল্লার দিকে ধাবিত হওয়ার সময় একটি পাথরের ওপরে তার হাতে থাকা ওই তেলের শিশিটি পড়ে যায়, আর সাথে সাথে সমস্ত তেল পাথরের উপর থেকে গড়িয়ে নিচের দিকে পড়তে শুরু করে। আর সাথে সাথে সেই অভিশপ্ত তেল নিজের কাজ দেখাতেও শুরু করে দেয়। বিশাল এক পাথর থেকে গড়িয়ে পড়তে থাকে, আর সেটি এগিয়ে আসতে থাকে ওই তান্ত্রিকের দিকে। তান্ত্রিক নিজের মৃত্যু অবধারিত জেনেও সেটির থেকে নিজের প্রাণ রক্ষা করার তাগিদে নিচের দিকে অগ্রসর হতে থাকে, কিন্তু সেই পাথরের আঘাতে তার প্রাণ চলে যায়। তবে মৃত্যুর পূর্বে তিনি রানী রত্নাবতীকে উদ্দেশ্য করে বলে যান, আমি মরলেও আমার আত্মা জীবিত থাকবে। এই কেল্লা ছেড়ে আমি কোনো দিনও যাব না। তোকে আমি কারুর হতে দেব না, তুই আমারই হবি। আমি তোকে না নিয়ে মুক্ত হতে পারবো না। আজকে আমি তোর হাতে মারা গেলাম, কিন্তু তোকে আমি আমার সাথেই নিয়ে যাব। রাগার মৃত্যুর সাথে সাথেই এই কেল্লায় ধস নামবে। এই কেল্লা ধূলিসাৎ হয়ে যাবে। এটির আর কোনো অস্তিত্ব থাকবে না। তুই আর কোনোদিনও নিজের জাদুবিদ্যাকে কাজে লাগাতে পারবি না। এখানেই সেটির অস্তিত্ব শেষ হবে। এই বলেই সেই তান্ত্রিক মারা যান। কিন্তু এর কিছুদিনের মধ্যেই নাকি এখানে মারণ ভূমিকম্প হয়। আবার অনেকে বলেন এখানে নাকি এক মারণ রোগ দেখা দিয়েছিল, যার প্রভাবে কেউই বেঁচে থাকতে পারেনি। তান্ত্রিকের দেওয়া এই অভিশাপ না এই রাজপরিবার আর না স্বয়ং রানী রত্নাবতী খণ্ডাতে পেরেছিলেন, তারও মৃত্যু ঘটেছিল। সেই থেকে নাকি রানী রত্নাবতী ও সেই তান্ত্রিকের বিদেহী আত্মা এখানেই রয়ে গেছে।
তান্ত্রিক নাকি এখনও রত্নাবতীকে নিজের সাথে করে নিয়ে যেতে পারেননি। এছাড়া কাতারে কাতারে মারা গিয়েছিল যারা, তাদের প্রত্যেকের আত্মা এই স্থানটাতেই নাকি আটকে রয়েছে, কারোর মুক্তি নিশ্চিত হয়নি। ফলে আজ ওই স্থানটিতে এমন ভয়ানক ঘটনা ঘটেই চলেছে। এগুলোর শেষ কোথায় কেউই জানে না। নীলমের মুখে এই কথাগুলো শুনতে শুনতে আমি লিখতে থেকেছিলাম। এরপরে 4:30 নাগাদ দুজনে উঠে উত্তর পূর্বে অবস্থিত ওই তান্ত্রিকের ডেরার দিকে এগোতে থাকলাম। কিছু দূরে এগোনোর পরেই দেখলাম একটা ভাঙা স্থান। ওই স্থানে কিছুক্ষণ দাঁড়ানোর পরেই দেখলাম ভীষণ গরম অনুভূত হচ্ছে। শীতকালে গরমের অনুভূতি টের পেতেই বুঝলাম সেখানে সিগন্যাল ডাউন দেখাচ্ছে, অর্থাৎ ওখানে কোনো বায়বীয় শক্তি রয়েছে যেটি ওখানকার পরিমণ্ডলকে আরও গরম করে তুলেছে। এমন সময় দেখলাম গুহা গর্ভের ভিতরে আগুন জ্বলছে। ওখানে আগুন এলো কিভাবে এটা ভাবতে ভাবতেই আমি দেখলাম মন্ত্রপাঠের শব্দ ভেসে আসছে। নীলম আমাকে আঙুল দেখিয়ে একেবারে চুপ করে থাকবার নির্দেশ দিল। এরপরে সে ক্যামেরাটা নিয়ে যেই না সামনের দিকে এগোতে যাবে এমন সময় দেখলাম কোথা থেকে একটা অগ্নিপিণ্ড তার দিকে ধাবিত হয়ে এসে শরীরের উপরে আছড়ে পড়ল। কাছে জল ছিল না, দাউ দাউ করে জ্বলতে শুরু করলো নীলমের শরীরটা। আমি কোনো কিছুই আন্দাজ করতে পারলাম না। তার আগেই নীলমের শরীরটা ওই আগুনের জ্বালায় ছটফট করতে করতে এদিক থেকে ওদিকে দৌড়তে শুরু করলো। কি ঘটে চলেছে এটির আন্দাজ করবার ক্ষমতা আমার ছিল না। এরপরে সেটি নিস্তেজ হয়ে পড়তে থাকলো। আর যন্ত্রণার অভিঘাত সহ্য করতে না পেরে পিছনের ভাঙা স্থানটি থেকে নিচে ঝাঁপ দিল নীলম। খাদের ওই অনাভিষিক্ত অন্ধকার গ্রাস করল তাকে। সামনে নীলমও তলিয়ে গেল ওই রহস্যময় খাদের গর্ভে। পড়ে রইলাম কেবল আমি জানতাম এখান থেকে আমারও আর বেঁচে বেরোনো সম্ভব হবে না। নিচে নামতেই দেখলাম একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে সারি সারি মৃতেরা। তাদের কারুর শরীরের আধখানা অংশ নেই, আবার কারুর মাথাটাই শরীর থেকে আলাদা হয়ে মাটিতে পড়ে রয়েছে। তাদের হাত থেকে প্রাণ বাঁচিয়ে পালানোর জন্যে চিৎকার করতে শুরু করলাম, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, কোথায় রয়েছে, বাঁচাও আমাকে, বাঁচাও 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 বাঁচাও। কিন্তু দেখলাম তারা আমার দিকেই এগিয়ে আসছে, আরো কাছে আরো কাছে। চিৎকার করে গড়িয়ে পড়লাম একটা উঁচু ঢিপি থেকে। গড়াতে গড়াতে এসে পৌঁছালাম কেল্লার একেবারে সামনেটায়। দেখলাম ভোরের আলো ফুটে উঠেছে। আমি ক্ষণিকের জন্যে এক বুক মুক্ত বাতাস নিজের ফুসফুসের মধ্যে ভরে নিলাম, কিন্তু দমটা যেন ক্রমে আটকে আসছিল। হৃৎপিণ্ডটাও আর সঙ্গ দিচ্ছিল না। এরপরে হঠাৎ কাউকে যেন পিছনে এসে দাঁড়াতে দেখলাম। মনে হলো কোনো মহিলা। তার নুপুরের শব্দটা কানে এলো। অরুণবাবু দেখলেন ডায়েরির পরবর্তী পাতাগুলো ব্ল্যাঙ্ক, ওখানে আর কোনো লেখাই নেই। রাকেশের শেষ দিকের লেখাগুলো কেমন যেন জড়িয়ে পেঁচিয়ে গিয়েছিল। সে যে ভয়ে ভয়ে তাড়াহুড়োয় কিছু শব্দ লিখে যেতে চেয়েছিল, ওই এঁকে বেঁকে থাকা লেখাগুলো সেটারই প্রমাণ দেয়। অরুণবাবু পরে বিষয়টির খোলাসা করেছিলেন। একটি পাবলিক মিটিংয়ে তিনি পুরো ডায়েরিখানায় পড়ে শুনিয়েছিলেন। রাকেশের মৃতদেহটি আর পাওয়া যায়নি। সে আদেও মারা গিয়েছিল আর নাকি নিখোঁজ হয়ে গিয়েছিল, নাকি তার সাথে অন্য কিছু ঘটেছিল, এমন কিছু যার কোনো বৈজ্ঞানিক কিংবা বাস্তবিক ব্যাখ্যা নেই। এইসবের হদিশ আজও মেলেনি। আর নীলম ও দিলীপেরও
কোনো ট্রেস পাওয়া যায়নি। প্রমাণ হিসেবে যা ছিল তা কেবল ওই ডায়েরিখানা। ওই জায়গাটি যে মৃতদের আড়ত, সেটির সন্ধান সর্বদাই খুঁজে পাওয়া যায়। আজ ওই কারণে কেউই ভানগড়ের ওই ভৌতিক কেল্লায় পা রাখবার সাহস দেখান না। শুনছিলেন সঞ্চারী ভট্টাচার্যের লেখা ভানগড়ের সেই অভিশপ্ত রাত। গল্প পাঠে ছিল দিব্যেন্দু, অফিসার অরুণ কুমার, রাজ, নীলম মাহাতো ও মৃত ব্যক্তি সুমনা, রাকেশ এবং তান্ত্রিকের ভূমিকায় ছিলাম আমি প্রীতম, মাধব সিং, রোহন, দিলীপ, রাতুল, মহিলা এবং মাধবী, তনুশ্রী। পোস্টার ডিজাইন করেছে অভিক, সহ পরিচালনা এবং ভিডিওটা শুট করছে সায়ন্তিকা। সমগ্র পরিকল্পনা এবং পরিচালনায় ছিলাম আমি প্রীতম। লেখিকা সঞ্চারী ভট্টাচার্যকে আমাদের উইংস অফ স্টোরিজ পুরো টিমের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের এই ইনিশিয়েটিভে আমাদের পাশে থাকার জন্য। আর আজকের গল্প যদি তোমার ভালো লাগে তাহলে এইখানে ক্লিক করে আমাদের এই জনরার আরও গল্প তুমি শুনতে পারো। এইখানে ক্লিক করতে হবে।